শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে এবং রবিন ট্যাক্সের ইউনিয়ন না দেয়া, রবিন ট্যাক্সের শ্রমিকদেরকে ছাঁটাই করা এবং রবিন ট্যাক্সের শ্রমিকদেরকে গ্রেপ্তার করার প্রতিবাদে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাই ও বোনেরা, 1974 সালের কুখ্যাত কালা কানুন বিশেষ ক্ষমতা আইনে শ্রমিক নেতা সেলিম মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে সবাই এই কথা এক বাক্যে স্বীকার করেছিলেন, 74-এর বিশেষ ক্ষমতা আইন একটা কালো আইন, গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করার আইন, গণতান্ত্রিক মূল্যবোধকে পর্যদস্ত করার আইন। যে কারণে এই বাংলাদেশে যখনই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেটা আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হোক, আওয়ামী লীগের মতন ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে জনগণের লড়াই হোক, সেটা এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই হোক, কিংবা গত 15 বছর যে ফ্যাসিবাদী শাসন ছিল তার বিরুদ্ধে লড়াই, সমস্ত লড়াইয়ে এই দাবিটা সবাই ঐক্যবদ্ধভাবে ঘোষণা করেছিলেন, নিবর্তনমূলক কোন কালো আইন বাংলাদেশে থাকতে পারবে না। অভ্যুত্থান হলো আগস্ট মাসের 5 তারিখে। ওই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের শক্তির যেমন একটা বহিঃপ্রকাশ ঘটেছে, আর জনশত্রুরা তাদের দেশ থেকে পলায়নের ঘটনাও আমরা দেখেছি। সেই আওয়ামী লীগের নেতারা পালিয়েছেন, সেই আওয়ামী লীগের সংসদ সদস্যরা পালিয়েছেন, আওয়ামী লীগের সহযোগী ওই ব্যবসায়ী মহল, ব্যবসায়ী নেতারা পর্যন্ত পালিয়ে গেছে, ওই বিজেএমই এর নেতা পালিয়েছে, বিকেএমই এর নেতা পালিয়েছে, কিন্তু ওই আন্দোলনের পরে কোন শ্রমিক কি পালিয়েছে? এখানে প্রমাণ হয়েছে ওই ফ্যাসিবাদের দোসর কারা, পালিয়ে তারা প্রমাণ করেছে লুটপাটকারী কারা, পালিয়ে তারা প্রমাণ করেছে দুর্নীতিবাজ কারা, আর আন্দোলনের মাঠে প্রমাণ করেছে শ্রমিকরা। শ্রমিকরা দেশের স্বার্থ রক্ষা করতে চেয়েছে, শ্রমিকরা গণতন্ত্র রক্ষা করতে চেয়েছে, শ্রমিকরা দেশের সম্পদ রক্ষা করতে চেয়েছে এবং শ্রমিকরা দেশের ভবিষ্যৎ রক্ষা করতে চেয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে আমরা দেখলাম 8 মাস পার হয়ে গেল, ফ্যাসিবাদের তৈরি করা আইন, ফ্যাসিবাদের তৈরি করা দানবীয় বাহিনী, তারা এখনো শ্রমজীবী মানুষের উপর আগের মতোই আক্রমণ পরিচালনা করে আসছে। তাহলে কি আমরা বলবো আগে ছিল যে লুটপাটকারী এবং আওয়ামী লীগ একাকার, এখনো কি আমরা তাহলে বলবো এই সরকার এবং লুটপাটকারীরা তারা ভাই ভাই হয়ে গেছে? ফলে আমরা এই কথাটা বলতে চাই নাই, কিন্তু গত 8 মাসের ঘটনা আমাদের এই কথাটা বলতে বাধ্য করছে। বকেয়া মজুরির দাবিতে শ্রমিকরা আন্দোলন করলে গুলি চালানো হয়, যে মালিক শ্রমিকের মজুরি না দিয়ে ওই ঈদ করতে বিদেশে চলে যায়, তাকে গ্রেপ্তার করবার জন্য পুলিশ এবং সেনাবাহিনী থাকে না কেন? আমরা বলতে চাই বিশেষ ক্ষমতা আইনের 2টা জায়গা আছে। একটা জায়গায় বলা হয়েছে ক্ষতিকর কার্য যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা যাবে। আরেকদিকে বলা হয়েছে কি ধ্বংসাত্মক কাজ যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা যাবে। এরপরে বলা হয়েছে যদি কেউ মজুতদারি করে, যদি কেউ খাদ্যে ভেজাল দেয়, যদি কেউ জিনিসপত্রের দাম বাড়ায়, তাহলে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা যাবে। ডিম নিয়ে যে এত কারসাজি হলো, একটা ডিম ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন জারি হয়েছিল। আমাদের তেল নিয়ে যে তেলস্মাতি হলো, একটা তেল সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ হয়েছে। এই যে দেশ থেকে টাকা পাচার হয়েছে, এমনকি শেষ পর্যন্ত টাস্ক ফোর্সের রিপোর্টে প্রকাশ হয়েছে কিভাবে টাকা পাচার হয়েছে, একটা পাচারকারীর বিরুদ্ধেও কি বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হয়েছে। খাদ্যে ভেজাল দেওয়ার বিরুদ্ধে নাকি বিশেষ ক্ষমতা আইন হবে। তা খাদ্য ভেজালে গোটা বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে, একটা খাদ্য ভেজালকারীকেও কি বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে? অপরাধীকে রক্ষা করো, আর অপরাধের বিরুদ্ধে আন্দোলন করলে তাকে উস্কানি
উস্কানিদাতা বলো, এই নীতির পরিণাম ভালো হবে না। আমরা বাংলাদেশের শ্রমজীবী মানুষের পক্ষ থেকে এই কথা আমরা বারবার বলেছি। বারবার শ্রমিকরা নিপীড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে বলেই শ্রমিকরা কিন্তু বারবার আন্দোলনের পথে এসেছে। এইবারও বৈষম্য বিরোধী আন্দোলন সফল হতো না যদি লক্ষ লক্ষ শ্রমিক রাজপথে না নামত, যদি অকাতরে শ্রমিকরা জীবন না দিত। আজকে যে রূপগঞ্জ, আজকে যে নারায়ণগঞ্জ, এই রূপগঞ্জ এবং নারায়ণগঞ্জের দানবীয় শক্তি নিয়ে যারা ওই আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, সেই দিন তার বিরুদ্ধে কারা রাস্তায় দাঁড়িয়েছিল? সেই দিন তো শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়েছিল। আজকে আপনারা বলছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ কি শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া, নাকি শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করা? আপনারা শ্রমিকের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে, শ্রমিক নেতাদেরকে গ্রেপ্তার হয়রানি করার মধ্য দিয়ে, শ্রমিক নেতাদের উপর নিপীড়ন চালানোর মধ্য দিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে আপনাদের অবস্থান জারি করেছে। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত আইনের উৎস হচ্ছে ব্রিটিশ আইন। সেই ব্রিটিশ আইনেও ছিল রাত্রেবেলা কাউকে গ্রেপ্তার করা যাবে না, কাউকে গ্রেপ্তার করবার আগে সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা থাকতে হবে এবং রাতের বেলা নয় দিনের আলোতে তাকে গ্রেপ্তার করতে হবে। সেলিম মাহমুদের স্ত্রী এখানে উপস্থিত আছে। রাত্রেবেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম আইন ভঙ্গকারী বাহিনীতে রূপান্তরিত হলো। রাতের বেলা গিয়ে বাড়ির দরজা ভাঙার চেষ্টা করলো, রাতের বেলা গিয়ে বাড়ির সমস্ত আসবাবপত্র তছনছ করলো। এইটা করার অধিকার তো কোনো আইনে নাই। আপনারা আইন এবং শৃঙ্খলা রক্ষা করবেন, আপনারা আইন ভঙ্গ করলেন, শৃঙ্খলা বিনষ্ট করলেন, মানুষের মানবিক অধিকারকে বিপন্ন করলেন। সেলিম মাহমুদের যদি কোনো অপরাধ থাকতো তাকে আপনারা গ্রেপ্তার করতে পারতেন, কিন্তু তার স্ত্রীর সামনে তাকে তো অপমান করতে পারেন না, তার সন্তানের সামনে তাকে তো লাঞ্ছিত করতে পারেন না, তার স্ত্রী সন্তান তার পরিবারের সদস্যদেরকে কোনোভাবে তো হয়রানি করতে পারেন না। এটা মানবাধিকারের কোন ঘোষণার সঙ্গেই সংগতিপূর্ণ নয়। ফলে আজকে মানবাধিকার ভঙ্গকারী বাহিনীতে পরিণত হয়েছেন আপনারা। ফলে আমরা বলতে চাই সেলিম মাহমুদ একটা চিত্র, এই একটা চিত্রের মধ্য দিয়ে শাসকদের চরিত্রটা আজকে পরিষ্কার হয়ে গেল। এই শাসক মালিকদের পক্ষে সব করতে পারে, কিন্তু শ্রমিকদের পক্ষে সে কিছুই করবে না। শ্রমিকদের পক্ষে তাই আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। আমরা সেলিম মাহমুদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন দেওয়ার পরে আমরা এটা নিয়ে যেমন গোটা দেশে আন্দোলন গড়ে তুলব, পাশাপাশি আমরা আদালতের যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে ধরনের পদক্ষেপ নেব এবং গোটা দুনিয়ার শ্রমজীবী মানুষের কাছে এই বার্তা পৌঁছে যাবে, এত বড় একটা অভ্যুত্থানের পরেও অভ্যুত্থানের বিজয়ী শক্তি যে জনগণ, সেই শক্তির উপরে আবার নতুন করে যারা দানবী আক্রমণ চালিয়ে যায় তারা অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না, তারা অভ্যুত্থানকারী জনগণের স্বার্থ রক্ষা করে না, তারা ওই মালিকদের স্বার্থ রক্ষা করে, ওই লুটপাটকারীদের স্বার্থ রক্ষা করে, ওই দুর্নীতিবাদদের স্বার্থ রক্ষা করে। আপনারা বিশেষ ক্ষমতা আইনে বলেছিলেন ধ্বংসাত্মক কাজ, দেশের টাকা পাচার করা কি দেশকে ধ্বংস করা নয়? আর শ্রমিকের বেতন না দেওয়া কি শ্রমিকের জীবন ধ্বংস করা নয়? আপনারা দেশের স্বার্থ ধ্বংস করছেন, শ্রমিকের জীবনকে ধ্বংস করছেন। ফলে সেই ধ্বংসের বিরুদ্ধে আমাদের ন্যায়ের সংগ্রাম চলতেই থাকবে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম করতে করতে আমরা ট্রেড ইউনিয়ন করি। এই জন্য ট্রেড ইউনিয়নকে সবচেয়ে বড় ভয়। আপনারা আইএলওর কাছে গিয়ে বলেন যে আমরা ট্রেড ইউনিয়নকে অবাধ করার ব্যবস্থা করছি, আপনারা বাইরে গিয়ে আইএলসিতে গিয়ে বলে আসেন যে আমরা ক্রমাগত শ্রম আইনকে আরো গণতান্ত্রিক করছি। এখন তারাই দেখবে কিভাবে শ্রম আইনের গণতান্ত্রিক যতটুকু চরিত্র ছিল সেটা আপনারা ধ্বংস করছেন, শ্রমিকদের যতটুকু গণতান্ত্রিক অধিকার ছিল সেটাকে ক্ষুণ্ণ করছেন, শ্রমিকদের যা কিছু অর্জন সেটাকে আপনারা বিনষ্ট করছেন এবং বিশেষ ক্ষমতা আইনের মতো একটা কুখ্যাত আইনে শ্রমিক নেতাদেরকে গ্রেপ্তার করছেন। এই সেলিম মাহমুদ আন্দোলন সংগ্রামে আছি, নিপীড়ন আমরা আমাদের উপর আসবে এটা আমরা জানি। মালিকের বিরুদ্ধে কথা বললে মালিক বিরক্ত হবে এটা আমরা জানি। শ্রমিকের বন্ধু হতে গেলে মালিকের বন্ধু হওয়া যাবে না। শ্রমিকের
প্রাণের বন্ধু হতে গেলে মালিকের জানের দুশ্মন হয়ে যাব, এটাও আমরা জানি। এইটা জেনেই আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট করতে এসেছি, এইটা জেনেই আমরা ট্রেড ইউনিয়ন করতে চাই। ফলে আমাদের উপর আক্রমণ আসবে এটা আমরা জানি, কিন্তু আমরা এইটুকু বলতে চাই, যে অপরাধ করব সেই অপরাধের মামলা করবেন। আমি যা করি নাই সেই মামলা আপনি আমার উপর দিতে পারেন না। এই ঘটনার সঙ্গে সেলিম মাহমুদ যুক্ত ছিল না, এই ঘটনার মামলায় সেলিম মাহমুদের নাম ছিল না, এমনকি গ্রেপ্তার করার সময় সেলিম মাহমুদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। আপনারা ওই যে ব্যাকডেটে কাজ করার জন্য দলিল জাল করার মতন যে কাজ করে, সেই রকম একটা জাল এবং জালিয়াত মামলা আপনারা দায়ের করেছেন। ফলে শুধু আপনারা সেলিম মাহমুদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন তা না, নিজেদের চরিত্রটাকেও নামিয়ে দিয়েছেন। যে সামরিক কর্মকর্তা এটা লিখলেন, যে পুলিশ কর্মকর্তাটা লিখলেন, তিনি কি চোখ বন্ধ করে তার বিবেকের দিকে একবারও তাকান নাই? সরকারের স্বার্থ রক্ষা করতে গেলে কি বিবেক বন্ধক দিতে হয়? মালিকদের স্বার্থ রক্ষা করতে গেলে কি বিবেক বন্ধক দিতে হয়? আপনারা বিবেক বন্ধক দিয়ে শ্রমিকদের তাদের উপর নিপীড়ন চালাচ্ছেন। ফলে আমরা এটা জানি আমাদের উপর নিপীড়ন আসবে, সেই নিপীড়ন আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের যেটুকু সামর্থ্য আছে তা দিয়ে নিপীড়ন মোকাবেলা করব। গোটা দেশের শ্রমজীবী মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেব, দেখো শ্রমিকের স্বার্থে কথা বলতে গেলে নিপীড়ন আসে, আর মালিকের দালালি করতে গেলে সুবিধা আসে। এখন এই মালিকরা আমাদের এখানে আন্দোলনকারী যারা বলে পরিচিত, তাদেরকে 50 লক্ষ টাকা দেন, তাদেরকে গাড়ি দেন, কাউকে বাড়ি দেন, এখান থেকে পরিচিত পরিষ্কার হয়ে যাবে। মালিকরা কাউকে গাড়ি দেয়, বাড়ি দেয়, আর মালিকরা কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। এখান থেকে আপনারা বুঝে নেবেন মালিকের বন্ধুকে আর শ্রমিকের বন্ধুকে। তাহলে আমরা সেই বন্ধুত্বের পরীক্ষায় পাশ করতে চাই, আমরা সংগ্রামের পরীক্ষায় পাশ করতে চাই, আমরা আন্দোলনের পরীক্ষায় পাশ করতে চাই, এবং আমরা এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে লড়তে লড়তেই অগণতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটাতে চাই। সেলিম মাহমুদকে গ্রেপ্তার করে আমাদের আন্দোলন দমানো যাবে না। সেলিম মাহমুদকে গ্রেপ্তার করে ওই 10,000 শ্রমিকের রবিন ট্যাক্সের শ্রমিকদেরকে আপাতত সাময়িকভাবে হয়তো তাদের উপর নিপীড়ন চালানো যাবে, কিন্তু এই শ্রমিকরা আবার গর্জে উঠবে, আবার ফুসে উঠবে। 10,000 শ্রমিকের স্বার্থ বড় নাকি একজন লুটপাটকারী মালিকের স্বার্থ বড়, এই প্রশ্নটা আমরা বারবার করতে থাকবো। ওই 10,000 শ্রমিকের পাশে, 40 লক্ষ গার্মেন্টস শ্রমিকের পাশে, 7,37 লক্ষ শ্রমজীবী মানুষের পাশে আমরা আমাদের অবস্থান ঘোষণা করেছি। আমরা আমাদের লড়াইটাকে অব্যাহত রাখবো। সেই লড়াইয়ের অংশ হিসেবে সেলিম মাহমুদের মুক্তির দাবিতে সারা দেশব্যাপী বিক্ষোভ চলবে। আন্দোলনের পথ এবং আদালতের পথ দুইটাকে আমরা গ্রহণ করেছি। সেলিম মাহমুদের উপর মিথ্যা মামলা সেটা প্রত্যাহার করাতে আমরা বাধ্য করব। আদালতের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব বিশেষ ক্ষমতা আইনের এই মামলা দিয়ে সরকার অতীতের ফেসিবাদেরই পদাঙ্ক অনুসরণ করেছে এবং তাদের দোষর হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই বিশেষ ক্ষমতা আইন, গণতান্ত্রিক আইন, তার বিরুদ্ধে আমরা আমাদের আদালতের লড়াই অব্যাহত রাখবো, রাজপথের আন্দোলনটাকে অব্যাহত রাখবো। এই আন্দোলনের মধ্য দিয়ে সেলিম মাহমুদকে মুক্ত করে নিয়ে আসবো। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করব এবং আন্দোলনের মধ্য দিয়ে এই জিনিসটা গোটা বিশ্ববাসীর কাছে আবার আমরা দেখিয়ে দেব, বাংলাদেশের শ্রমজীবীরা শুধুমাত্র মজুরির দাবিতে লড়াই করে তা নয়, শুধুমাত্র শ্রম আইনের জন্য লড়াই করে তা নয়, বাংলাদেশে একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রবর্তন করার জন্য লড়াই করে। বিশেষ ক্ষমতা আইন একটা কালো আইন, এই কালো আইন গণতান্ত্রিক অধিকারের বিপক্ষে। ফলে বিশেষ ক্ষমতা আইনের বিরুদ্ধে লড়াইটাও আমাদের শ্রমজীবী মানুষ লড়বে।